আজকে আমরা দেখব পরমার অবাক কাণ্ড। হ্যাঁ, পরমার অবাক সাহস দেখে আমরা হতবাক। আজকের পরমা দেখিয়েছে সঞ্চারী যখন একেবারে বড়মার চেন চুরি করতে গিয়েছিল, সোনার জিনিসগুলো চুরি করতে গিয়েছিল, সেই সময় পর্বে এসে একেবারে পরমা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সঞ্চারীকে ধরে নিয়ে গেছে তার বড় মায়ের কাছে, মানে তার শাশুড়ির কাছে গিয়ে, এবং পুরো বিষয়টা সে খুলে বলেছে। আর এমন কথা শুনতে চৌধুরী পরিবারে কি গোলমাল ঘটে গেল সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ঠিক একই রকমভাবে কুন্তলা চৌধুরী পরিবারে ঢুকে রূপাকে ভয় দেখাতে শুরু করেছিল এবং ভয় দেখাতে দেখাতে রূপাকে এমন ফাঁদ করলো যে রূপাকে সে বাড়ি থেকে বের করে নিয়ে আসার জন্য বদ্ধপরিকর হয়ে একেবারে গায়ত্রী চৌধুরীর কাছে এসে বলল, গায়ত্রী তোমার বাড়িতে কালো ছায়া পড়েছে, কালো ছায়া পড়েছে, সেক্ষেত্রে বাইরের কোনো লোকের কিন্তু ছায়া এখানে থাকতে দেওয়া যাবে না। তাই ওই বাড়িতে যে লোক মেয়েটা আছে, গেস্ট হাউসে আছে, ওই গেস্ট হাউস থেকে ওই মহিলাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, কেউ যেন কিচ্ছু না জানে, কেউ বাধা দেওয়ার মতো কেউ নেই। তখন গায়ত্রী চৌধুরী কাজের লোককে দিয়ে রূপাকে বাইরে টানতে টানতে হিড়হিড় করে সামনে নিয়ে আসে। আর এরই পরবর্তী মুহূর্তে আরও অনেক অবাক কাণ্ড ঘটে গেছে। সুদীপা কলেজের আজকের প্রথম ক্লাসে ঢুকলো এবং প্রথম ক্লাসে ঢোকার পরবর্তী মুহূর্তে স্যার যেভাবে সুদীপাকে আগলে রেখে দিল, সুদীপাকে যেভাবে নিজের মতো করে রাখলো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সো আজকের পর্বের একদম প্রথমেই আমরা কিন্তু সেই বিষয়টাকে প্রত্যক্ষ করছি, যেখানে কিন্তু স্যার সুদীপার জন্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিন্তু সুদীপার নাম অ্যানাউন্স করার পর সুদীপা সেখানে আসেনি। হঠাৎ করে তড়িঘড়ি করি সুদীপা সেখানে চলে আসে, বলতে লাগে, স্যার আজকের আমার শেষ ক্লাস, সেই শেষ ক্লাসে আজকের আমার শুরুর ক্লাস, প্রথম ক্লাস, সেক্ষেত্রে সেই প্রথম ক্লাসে আমি দেরি করে ফেললাম, এক্সট্রিমলি সরি স্যার। তখন স্যার সেখানে ঢুকতে দেয় এবং ঢুকতে দেওয়ার পরবর্তী মুহূর্তে সুদীপা যেখানেই বসতে যাচ্ছে সেখানে কিন্তু কেউই বসতে দিচ্ছে না, সবাই কিন্তু একেবারে হিংসাত্মক চোখে লাগতে লাগে। তখন স্যার ডেকে বসায় সামনের একটা বেঞ্চে এবং সেখানে বসার পরবর্তী মুহূর্তে স্যার প্রশ্ন করে, আজকের আমাদের অ্যানাটমির ক্লাস হবে, তো অ্যানাটমির বিষয়ে কে কী যেন আমাকে বলো। কিন্তু কোনো স্টুডেন্টই কিন্তু কোনো রকমের সাঁ শব্দ দিতে পারেনি। তখন সুদীপা হাত তোলে এবং সুদীপা কিন্তু একেবারে নিজের মন থেকে অ্যানাটমি কী জিনিস, আমাদের হিউম্যান বডিতে কী কাজ করে, পুরো একদম স্টেপ বাই স্টেপ স্যারের কাছে শোনায় এবং স্যার একেবারে মুগ্ধ হয়ে সেই বক্তব্যটা শোনে এবং পরবর্তীতে সব ক্লাসের স্টুডেন্টরা কিন্তু হাততালি দিয়ে বাজিয়ে ওঠে। তার পরবর্তী মুহূর্তেই ক্লাস শেষে স্যার এবং সুদীপা বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে রূপা বসে রয়েছে এবং রূপা নিজের মনের মধ্যে কিন্তু একেবারে নিজের মনে, আপন মনে কিন্তু খেলা করতে শুরু করেছে। তার কোলে যেন একটা বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাটাকে সে লালিত পালিত করছে, যেভাবে সুদীপা এবং পরমাকে সে নিজের কোলে, আপন কোলে, নিজের মহিমায় কিন্তু তাকে আদর করতো, সেই একই রকমভাবে কি করছে রূপা তার সন্তানকে কোলে লালন পালন যেভাবে করে সেভাবে কিন্তু সে বালিশটাকে নিয়ে এমন একটা সিচুয়েশন করছে, এমন একটা খেলাধুলো করছে। এমন সময় সেখানে কিন্তু একটা কালো ছায়া পড়ে, সেই কালো ছায়ার দিকে রূপা তাকিয়ে অবাক হয়ে যায়, সে সচকিত হয়ে ওঠে এবং কালো ছায়ার দিকে তাকিয়ে থাকে ভয় ভয় দৃষ্টিতে। হঠাৎ করে সেখানে শীষ দিতে দিতে কুন্তলা ঢুকে আসার বলতে লাগে, রূপা রূপা তোমাকে আমি নিতে এসেছি, রূপা তোমাকে আমি নিতে এসেছি, এই বলে রূপার কাছে যায় এবং তাকে জোর জবরদস্তি করতে লাগে। রূপা বলে, না আমি যাবো না, আমি যাবো না, কিন্তু কুন্তলা তার উপরে চোটপাট করতে লাগে, তার কাছে গিয়ে তার উপরে একেবারে প্রচণ্ড ক্ষিপ্ত হতে শুরু করে, তুই যাবি না, তোকে যেতেই হবে, তোর শ্বশুর বাড়ি যেতে হবে, আমি তোর শাশুড়ি না, আমি তোর সৎ শাশুড়ি, এই বলে কুন্তলা রূপার উপরে বিভিন্ন রকমভাবে বল প্রয়োগ করতে শুরু করে দেয়। তখন সেখানে হঠাৎ করেই কিন্তু পিসিমণি চলে আসে। পিসিমণি না আসলে রূপাকে যে কুন্তলা কি করতো সেটা আর বলার অপেক্ষা রাখে না। পিসিমণি এসে বলে, আপনি এখানে কি করছেন, ওনার কাছে কি করতে এসেছেন। এমন সময় কিন্তু কুন্তলা একেবারে সচকিত হয়ে ওঠে আর মনে মনে ভাবতে লাগে, আমি কি তাহলে ধরা পড়ে গেলাম, আমি কি তাহলে ধরা পড়ে গেলাম। তখন কুন্তলা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে। তখন পিসিমণি বলতে লাগে, দিদিমণিরা কেউ পায় না, আপনি জানেন না, সেক্ষেত্রে কেন দিদিমণির ঘরে আপনারা আসেন, দিদিমণিরা আসলে তারপরে আপনি আসবেন। তখন কুন্তলা বলতে লাগে, আসলে না আমি এনাকেই দেখতে এসেছিলাম। তখন সেখানে পিসিমণি বলতে লাগে, তাহলে এনাকে দেখতে এসেছিলেন যখন, তখনই আপনি এখানে নিয়ে যাওয়ার কথা বলছেন কেন, কোথায় নিয়ে যাবেন বলছিলেন, কোথায় নিয়ে যাবেন, বাড়ি না কোথায় নিয়ে যাবেন বলছিলেন। কিন্তু কুন্তলা সে কথার কোনো প্রত্যুত্তরে জবাব না দিয়ে একেবারে ব্যাগটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং পিসিমণির কানে কানে বলতে লাগে, আমি তাহলে আসি, এই বলে কিন্তু একেবারে সেখান থেকে চলে যায় কুন্তলা। আর এদিকে পিসিমণি মনের খাতায়, মনের পাতায় অনেক রকমের ভাবনা, অনেক রকমের নেগেটিভ চিন্তা ভাবনা ভাসাতে শুরু করে দেয়। দিদিমণি বাই নেই, তাহলে এই যোগিনী কি করতে এসছে, এ তো ভালো মতলব ঠেকছে না, আর কোথায় নিয়ে যাবে বলছিল, আর শ্বশুর বাড়ির কথা বলছিল, তার মানে এর মধ্যে কি অনেক রকমের যোগসূত্র রয়েছে, এই মহিলাটা কি তাহলে চেনে যোগিনী, তাহলে ভণ্ড যোগিনী, এক্ষুনি আমাকে ফোন করতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গায়ত্রী চৌধুরী তিনি কিন্তু গয়নাগাটিগুলোকে নিয়ে সব গোছানো গাছানো করছে। এমন সময় সেখানে কিন্তু কাজের মহিলা এসে বলতে লাগে যে, বড় মা আমাদের বাড়িতে কিন্তু ওই মায়ের শিষ্য এসেছে, মায়ের শিষ্য এসেছে। আর সে কথা শুনতে কিন্তু বড় মা সচকিত হয়ে এটা বলতে লাগে, এখন হঠাৎ করে কি করতে আসলো, ঠিক আছে বসতে বলে, একটু চা জল খাবার খেতে দে, আমি এক্ষুনি আসছি, এই বলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাই গায়ত্রী চৌধুরী। আর এদিকে দেখতে পাচ্ছি
বড় মা যখনই সেই গয়নাগাটিগুলো সাজিয়ে গুছিয়ে ওই আলমারিতে রেখে দিয়েছে, আলমারিতে রাখার পরবর্তী মুহূর্তে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য না সে আর আলমারিতে তালাটা লাগায়নি। তখন সে দ্রুত যখন বেরিয়ে গেছে, এদিক থেকে কিন্তু সঞ্চারী উঁকি মেরে বিষয়টাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছে এবং হঠাৎ করে ঘরে ঢুকে আসে। কিন্তু ঘরে ঢোকার পরবর্তী মুহূর্তে কাজের মেয়ে ঢুকেছিল বলে আবার সঞ্চারী বাইরে বেরিয়ে যায়, কাজের মেয়েটা ঘর ঝাড় দিতে শুরু করে দেয়। কিন্তু সঞ্চারী তককে তককে ছিল সে ওই গয়না আজকে চুরি করবেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য গেছে সেই সোনার দোকানে, সোনার দোকানে গিয়ে বলতে লাগে এই তল্লাটে যত সোনার দোকান ছিল সব সোনার দোকানে আমি খুঁজে এসেছি, কোনো সোনার দোকানে আমি একটা হার খুঁজছি, সেই হারটা কিন্তু আমি পাচ্ছি না। একটা অল্প বয়সী একটা মহিলা এসে আপনাকে একটা হার দিয়ে গেছে, সে বিবাহিত মহিলা, আপনি কি জানেন? তখন সেখানে সোনার দোকানদার বলতে লাগে আসলে আমার এখানে তো অনেকেই হারটা দিয়ে যায়, অনেকটা গয়নাগাটি দিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তখন সে আদিত্য খুলে বলে বিষয়টা। তখন ওই লোকটি বলতে লাগে আসলে ওই মহিলাটার গায়ের রং কি শ্যামলা কালারের? তখন আদিত্য বলতে লাগে হ্যাঁ শ্যামলা কালার, আর গলার একটা চেন বেঁচেছে, সেই চেনটা কিন্তু মধ্যে লেখা রয়েছে সুদীপা, সেই চেনটা কি আপনার কাছে রয়েছে? তখন সেখানে ওই লোকটি বলতে লাগে, সোনার দোকানদার বলতে লাগে ওই চেনটা নিয়ে আপনি কি করবেন? ওই চেনটা তো অলরেডি তো অর্ডার হয়ে গেছে, বিক্রিও হয়ে যাবে, আর এই চেনটা যেহেতু আপনি নিতে চান, তাহলে আপনি যদি নিতে চান তাহলে কিন্তু এর মূল্য অনেক বেশি দিতে হবে। তখন সেখানে আদিত্য বলতে লাগে যে কোনো মূল্যেই আমার ওটা লাগবেই, সেক্ষেত্রে যত টাকা লাগে আমি সেটা দেবো। এবং আদিত্য মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, না আমি এই চেনটা কেন কিনছি, কিসের জন্য কিনছি, কেন নিয়ে যাচ্ছি আমি জানি না, তবে তোমাকে প্রোটেক্ট করা আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য, আমার রেসপন্সিবিলিটি, সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি থেকে আমি কখনোই দূরে চলে যাব না। এই বলে কিন্তু আদিত্য সেখান থেকে চেনটা ফিরিয়ে নেয় অনেক টাকার মূল্যে। অন্যদিকে দেখা যাচ্ছে কুন্তলা দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে কিন্তু সেখানে গায়ত্রী চৌধুরী অর্থাৎ বড় মা চলে আসে, বলতে লাগে মা মা মা, এই বলে কিন্তু মাকে সেবা শুশ্রূষা করতে লাগে, তার কাছে গিয়ে প্রণাম ঠোকে। তখন সেখানে একেবারে কুন্তলা ছটাং কোনো কাজ কমের কথা না বলে বলতে লাগে তোমার পরিবারে কালো ছায়া পড়েছে, কালো ছায়া, তুমি বুঝতে পারছো না? তখন সেখানে গায়ত্রী বলতে লাগে কেন, কোন কালো ছায়া পড়েছে, কিসের কথা বলছেন, আমি তো বুঝতে পারছি না মা। তখন সেখানে কুন্তলা বলতে লাগে কালো ছায়া মানে আমি বলেছিলাম বাইরের কোনো লোককে, বাইরের কোনো মানুষকে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। হ্যাঁ সে হতে পারে গেস্ট হাউসে রয়েছে, তবুও তো একটা বাইরের মহিলা ও সুদীপা এনে রেখে দিয়েছে, ওইটা কিন্তু কালো ছায়া, তোমাদের ফ্যামিলি কিন্তু শেষ হয়ে যেতে চলেছে। এই বলে কিন্তু কুন্তলা বিভিন্ন রকমের মানে মানে খারাপ খারাপ কথা বলতে লাগে, যেই ফ্যামিলি শেষ হয়ে যাবে, কালো ছায়া পড়েছে, ক্ষতি হবে, বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে এই গায়ত্রী বলতে লাগে আমার কথা তো কেউই শোনে না, সবাই তো বিভিন্ন রকম ভাবে নিজের মতো করে রয়েছে, আমার কথা কেউই শোনে না, কেউই শোনে না। তখন সেখানে কুন্তলা বলতে লাগে এক কাজ করো, এখন তো কেউ নেই, বাঁধা দেওয়ার মতো কেউ নেই, সেক্ষেত্রে ওই মহিলাটিকে আমার কাছে এনে দাও, আমি ওকে নিয়ে যাচ্ছি আশ্রমে, আর তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, তোমাদের সমস্যা সব কেটে যাবে, যে সমস্ত অভিশাপগুলো তোমাদের ফ্যামিলির উপর পড়েছে সবগুলো কেটে যাবে। তখন সেখানে একটুখানি ভেবে গায়ত্রী চৌধুরী ডাকতে লাগে কাজের মেয়েকে, বলতে লাগে এই তুমি এদিক শোনো, বলতে লাগে তুমি যাও, দ্রুত চলে যাও, গিয়ে দেখো ওই গেস্ট হাউসে যে রূপা বলে যে মেয়েটা রয়েছে, যে মেয়েটা, ওই মেয়েটাকে তুমি নিয়ে আসবে। ও হ্যাঁ, তার আগে ওই ওর পিসিমণি রয়েছে না, সুদীপার পিসিমণি, ওকে আগে বার করে দেবে, তারপরে কিন্তু ওকে টানতে টানতে নিয়ে আসবে, যাও দ্রুত চলে যাও, এই বলে কিন্তু তাকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্যার এবং সুদীপা বেরিয়েছে বাইরের দিকে, এবং স্যার বলতে লাগে সুদীপা তোমার মধ্যে এত পরিমাণে ইন্টেলিজেন্স রয়েছে, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি, তোমার মধ্যে এত মেধা, এত পরিমাণে মেরিটোরিয়াস স্টুডেন্ট, এইগুলো কিন্তু প্রচণ্ড প্রশংসা করতে শুরু করে দেয়। তখন সুদীপা বলতে লাগে ঠিক আছে স্যার আমি আসি, কিন্তু স্যার বলতে লাগে সুদীপা তুমি যদি কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার গাড়িতে করে একটু লিফট দিতে পারি? তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন স্যার? না না ঠিক আছে আমি চলে যেতে পারবো, কিন্তু স্যার বলতে লাগে আসলে তোমার কাছ থেকে আরও কিছু ইন্টেলিজেন্স বক্তব্য শুনতাম, কথাবার্তা তোমার কথাগুলো শুনতাম, আমার খুব ভালো লাগে, তাই আর কি বলছিলাম, তুমি যদি কিছু মনে না করো তাহলে চলো। তখন সুদীপা একটু রাজি এবং সামনের দিকে এগিয়ে গিয়ে যেই না গাড়িতে উঠতে যাবে, হঠাৎ করে কিন্তু সেখানে আদিত্য পৌঁছে যায়। আদিত্যকে দেখে কিন্তু সুদীপা দ্রুত সামনের দিকে এগিয়ে বলতে লাগে আপনি এখানে কি করছেন? তখন সেখানে আদিত্য একেবারে গাড়ি থেকে নেমে পড়ে আর বলতে লাগে যে আমি এখানে তোমাকে নিতে এসেছি। তখন সেখানে স্যার এগিয়ে আসে বলতে লাগে যে আপনি? তখন সেখানে সুদীপা আদিত্য বলতে লাগে আমি আদিত্য চৌধুরী বলছি, আমি আদিত্য চৌধুরী, আমার স্ত্রী সুদীপা আমার স্ত্রী। তখন সেখানে স্যার বলতে লাগে আমি সুদীপার স্যার বলছি। তো আপনারা স্যার আমার প্রশ্ন করতে লাগে আচ্ছা আপনারা কি আপনি আপনি করে কথা বলেন দুজনের মধ্যে? আজকালকার সময় তো এটা দেখি না কখনো, এটাকে একটা রেয়ার মতো লাগছে, এটা কি প্রফেশনাল বা ফর্মাল টাইপের লাগছে? তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখুন আমাদের কোনো সমস্যা হয় না, ও আমাকে আপনি করে ডাকে, সেক্ষেত্রে আমি ওকে আপনি করে ডাকি। তখন স্যারের মনের মধ্যে না কোনো রকমের একটা সন্দেহ দানা বেঁধেছে, সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু বিভিন্ন রকমের তর্কাতর্কির মধ্যে না গিয়ে আদিত্য বলতে লাগে দেখুন আমাদের লেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি চলুন। এই বলে সুদীপার কাছে একটা হেলমেট দেয়, সুদীপা হেলমেটটা পরে নেয় এবং সুদীপাকে নিয়ে আদিত্য সামনের দিকে রওনা হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি স্যারও কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সে মানে কি একটা যেন দেখলো, সে কিন্তু নিজেই কিছু বুঝতে পারছে না বা ভেবেও পাচ্ছে না। এদিকে যখন আমরা দেখতে পাচ্ছি আদিত্য সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে সে এক জায়গায় দাঁড় করিয়েছে এবং মনে মনে ভাবতে লাগে আমি তো ওকে আজকের এই চেনটা দেবো বলেছিলাম, কিন্তু ওর যে অবস্থা দেখলাম, মানে অন্যের গাড়িতে করে ড্রপ নিচ্ছে, এটা দেখে কিন্তু আদিত্যের ভালো লাগেনি। স্বাভাবিক ব্যাপার, ভালো না লাগারই কথা।
তো যাই হোক, আদিত্য সেখানে গাড়িটা দাঁড় করিয়ে স্যার বলতে লাগে, সুদীপা আপনার সাথে আমার কিছু কথা ছিল। তখন সুদীপা বলতে লাগে, ও তাহলে এই ব্যাপার, আপনি তাহলে আমাকে নিতে আসেননি। তখন সেখানে আদিত্য বলতে লাগে, আরে সকালবেলায় তোমাকে আমি নিয়ে গেলাম, কলেজে দিয়ে গেলাম, তাহলে তুমি কি ভাবোনি যে বিকেলবেলা আমি তোমাকে ঠিক ড্রপ করতে আসবো? তখন সুদীপা বলতে লাগে, ও আপনি তো কখনো আসেননি, আপনি তো বলেও যাননি, সেক্ষেত্রে আমি আর কি করে বুঝবো, তাই জন্য আমি গাড়িতে উঠে যাচ্ছিলাম অন্যের গাড়িতে। কিন্তু আদিত্য একটু মানে বিরোধিতা করতে লাগে, না আপনি কেন উঠবেন ওই অন্যের গাড়িতে? তখন সুদীপা বলতে লাগে, আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম কারণ আপনি তো কিছু বলে যাননি, সেই জন্য আমি ভাবছি যে স্যার বলছে যখন তখন যাই, তা আপনি কেন এরকম বিষয়গুলো করছেন? তখন সেখানে আদিত্য বলতে লাগে, আসলে আমি না, আসলে আমি আপনার এরকম করে জ্ঞানাতে মানাতে করতে করতে বলতে লাগে যে আসলে আমি আপনার সেফ চাই, সিকিউরিটি চাই, ওটা সেফ নয়। তখন সুদীপা বলতে লাগে, কেন করছেন এটা? আর কতদিন আমাকে এইভাবে আগলে আগলে রেখে দেবেন, কতদিন আমাকে আগলে আগলে রেখে দেবেন? আর এমন কথা শুনতে কিন্তু আদিত্যের চোখটা একটু নরম হয়ে যায়, তার মুখটা মলিন হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না। এমন সময় কিন্তু সেখানে হঠাৎ করে সুদীপার কাছে ফোন চলে এসে পিসিমণি ফোন করে বলতে লাগে, দেখো বাইরের কাজের মহিলাটা এসে কিন্তু বড়মার অনুমতিতে সে রূপাকে নিয়ে চলে গেছে, টানতে টানতে হিস্ট্রি, রূপা যেতে চাচ্ছে না তাও কিন্তু হিসেবে নিয়ে গেছে। আর কি করেছে, আর ওখানে ওই বাড়িতে কিন্তু যোগিনী এসেছে, যোগিনী এসে কিন্তু রূপার সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করছিল। এমন কথা শুনতে কিন্তু সুদীপা একেবারে প্রচন্ড রকমের আকাশ থেকে পড়ে, তার চোখটা কপালে উঠে গেছে, না না এ হতে পারে না। তখন সেখানে ফোনটা রেখে বলতে লাগে, আমি আসছি, এই বলে কিন্তু সুদীপা সামনের দিকে এগিয়ে আসে। আদিত্য বলতে লাগে, কি হয়েছে সুদীপা, তোমার এরকম হচ্ছে কেন, তোমার এরকম দেখাচ্ছে কেন? সুদীপা পুরো বিষয়টা খুলে বলে আর বলতে লাগে, দ্রুত চলো। তখন আদিত্য সুদীপাকে বসিয়ে নিয়ে সামনের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু রূপাকে নিয়ে আসা হয়েছে, রূপাকে টানতে টানতে নিয়ে আসা হয়েছে, এবং রূপা সেখানে আসার পরবর্তী মুহূর্তেই সে বলছে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তখন তার উপরে জোর প্রেশার, মানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তখন সেখানে সুনন্দা বলতে লাগে, মানে না না থাক না, আসলে সুদীপা নেই তো, বড় মা, বড় বৌদি, দিদি, সেক্ষেত্রে সুদীপা নেই যখন, তখন একটা থাক না। তখন সেখানে বড় মার কি মানে মেজাজ হাই হাই, মানে 100 মেজাজ। তখন সুনন্দাকে এমন করে তাকে বকাঝকা করে দেয়, এবং তার পরবর্তী মুহূর্তে সুনন্দার যে স্বামী, সে তো একদম জম্মের বদমায়েশ, সে এসে সুনন্দার ওপরে এত পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় এবং তার হাত টাত মোড়া দিয়ে যেভাবে তাকে তার উপরে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দেয়, সে প্রচণ্ড চিৎকার করছে, না না ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু ওই যে আদিত্যর বাবা ভালো মানুষ না, একদম একেবারে বাজে একটা ক্যারেক্টারকে রেখে দিয়েছে। সে যে সুনন্দার সঙ্গে একেবারে বাজে বাজে ব্যবহার করে তার হাত টাতগুলো মোচড়ে দিয়েছে, সে একেবারে চুপ করে সেখানে নীরব নিতর হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বাজে বাজে মন্তব্য করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি রূপা, সে তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সে কিছুই বলতে পারছে না। এদিকে কুন্তলা তার কাছে এগিয়ে যায়, বলতে লাগে, রূপা রূপা, কিন্তু রূপা তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে, না আমার দিকে আসবে না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। কিন্তু কুন্তলা কোনো রকমভাবে তাকে কিন্তু পাকড়াও করতে পারেনি। এমন সময় সেখানে কিন্তু বড়মা বলতে লাগে, কেন বলো তো এইসবগুলো হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আরে চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কিন্তু রূপা বলতে লাগে, না আমি এখান থেকে বেরিয়ে যাব না, আমি এখান থেকে বেরিয়ে যাব না। এমন সময় কুন্তলা আবার সামনের দিকে এগিয়ে আসে, রূপার কাছে চলে গেলে রূপার গালে মানে একটু কাশি লেগেছিল। তখন সুনন্দা গিয়ে তার উপরে মায়া দয়া করে তার উপরে একটু জল খাইয়ে দিয়েছিল, সেই জলটা কিন্তু রূপার গালে ছিল। যেই না কুন্তলা সামনের দিকে এগিয়ে গেছে, রূপা সেই আগের তেজ কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি, সেই রূপা যে রূপাকে দীপা তৈরি করেছিল, যে দীপার সন্তান রূপা, সেই রূপার তেজ কিন্তু একটুখানি হলেও আমরা দেখতে পেয়েছি যে রূপা একেবারে তার গালে সব মানে এঁঠো জলগুলো কুলি করে একেবারে কুন্তলার মুখে ছুঁড়ে দেয়। আরে এমন অবস্থা দেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গায়ত্রী চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু চোখটা কপাল উঠে গেছে, তারা কিছুই বুঝতে পারছে না যে রূপা তাহলে এরকম করছে। আরে আর এদিকে বড় মা চিৎকার করে ওঠে, আরে মায়ের মুখে এঁঠো জল ছিটিয়ে দিয়েছি, এ বাবা, ছি 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 ছি, আমি এখানে বার করে দেবো। এদিকে তখন আদিত্যর বাবা এগিয়ে আসে এবং রূপাকে নিয়ে একেবারে জোর করে সামনের দিকে ঠেলে বার করতে যায়। এমন সময় রূপা চিৎকার করতে লাগে, আমি যাবো না, আমি যাবো না। কিন্তু বলতে লাগে, তুই যাবি না আবার? আদিত্যর বাবা এমন করে তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন সেখানে কিন্তু অভ্র চলে এসে বলতে লাগে, কি করছো কাকামণি, কি করছো? তখন সেখানে কাকামণির সঙ্গে তার যুদ্ধ শুরু হয়ে যায় এবং বকাভয় করতে শুরু করে দেয়। কাকামণির বিরুদ্ধে গিয়ে অভ্র বলতে লাগে, না এটা করতে পারো না, এটা করতে পারো না। আরে সুদীপা ওকে নিয়ে এসছে, সেই সুদীপা বাড়িতে নেই, তাহলে ওকে অন্যের সঙ্গে পাঠানোর কোনো পারমিশন আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি না। তখন সেখানে বড় মা বলতে লাগে, না আদিত্য, না অভ্র, তুমি বড় বড় কথা বলছো তাই না, তুমি বড় বড় কথা বলছো, বড় লাটসাহেব হয়ে গেছো তাই না? তখন অভ্র বলতে লাগে, হ্যাঁ মা আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। আরে পৃথিবীতে কি এমন আছে যে সুদীপা তোমার ছেলেকে বাঁচিয়েছে তার প্রতি সামান্যতম দয়া দক্ষিণ্যতা তোমার নেই? তখন সেখানে আদিত্যের মা বলতে লাগে, বড় মা বলতে লাগে, না, অভ্রর মা বলতে লাগে, না না আমার সেটা নেই। এদিকে তখন দেখতে পাচ্ছি পরমা শুয়েছিল, সেও কিন্তু বুঝতে পারছে না বাড়ির নিচের দিকে এত কেন হাঁকাচাল্লা হচ্ছে, অভ্রর গলা শোনা যাচ্ছে আর মায়ের গলা শোনা যাচ্ছে, নানা দেখতে হচ্ছে। তো এই বলে কিন্তু পরমা আস্তে আস্তে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা এবং অভ্র আদিত্য সেও কিন্তু তারাও কিন্তু গাড়িতে করে দ্রুত বেগে চলে আসছে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে সঞ্চারী কিন্তু এতক্ষণ তককে তককে ছিল, সে কিন্তু গিয়ে গয়নার মানে আলমারিটা খুলে ফেলে এবং সেখান থেকে গয়নাগুলো বার করতে শুরু করে দেয়। আর এরকম দেখতেই কিন্তু পরমার চোখটা কপাল উঠে গেছে। পরমা মনে মনে ভাবতে লাগে, তাহলে সঞ্চারী এই কাজ করছে, মায়ের গয়না চুরি করছে, না এটা হতে দিতে পারি না, এটা আমি হতে দিতে পারি না, কখনো দিতে পারি না। এই গয়না চুরি হবে আর সুদীপার উপরে গিয়ে কিন্তু সমস্ত প্রেশারটা পড়বে, সুদীপার উপরে সবাইকে দোষারোপ করবে। সুদীপা তো ওরকম মেয়ে নয়, কোনো চুরি করার মেয়ে নয়, না আমাকে আটকাতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে আটকাতে হবে। এদিকে সঞ্চারী যখন গয়না নিয়ে যেই না পেছন দিকে তাকিয়েছে, হঠাৎ করে কিন্তু পরমার সঙ্গে ধাক্কা লেগে যায়, কারণ পরমা পিছনে সেটাকে ধরে ফেলে। তখন সেখানে বলতে লাগে, সঞ্চারী তোমার হাতে যেটা আছে সেটা দাও। তখন সঞ্চারী বলতে লাগে, আমি দেবো না, মা তোমাদের সব কিছু দিয়ে দিয়ে ভুরি ভুরি দিয়ে দিয়ে তোমাদের পেট পুরো মোটা করে দিয়েছে, আমার কিছু দেয় না, আমি আমি এটা দিতে পারবো না, আমি এটা দেবই না, কখনো দেবো না। কিন্তু পরমা বলতে লাগে, না সঞ্চারী তোমার কিন্তু খারাপ হচ্ছে, অভিনয় কিন্তু খারাপ হচ্ছে। এদিকে সঞ্চারী বলতে লাগে, পরমা তুমি বড্ড বাড়া বেড়েছো তাই না, সাপের লেজে পা দিয়েছো তুমি, দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই বলে কিন্তু পরমা সামনে, পরমা কি করে তখন যখন কথা শুনছে না, পরমা তখন তাকে একবারে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে, কিন্তু সঞ্চারী একে ধাক্কায় ঝটকায় কিন্তু পরমাকে একবারে খাটের উপরে শুইয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়মা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে অভ্রর ওপরে, এবং অভ্রকে যা নয় তাকে কথা বলছে, তুমি তুমি পরের মেয়ের জন্য এত কিছু, আরে সুদীপা তার এখানে স্থান হয় কিনা তার কোনো কথা নেই, আর এখানে বাইরের একটা মেয়ে, কিন্তু সেখানে অভ্র বলতে লাগে, না মা তুমি এটা করতে পারো না, তুমি এটা ভুল করছো, তুমি এটা অন্যায় করছো। এদিকে তখন দেখতে পাচ্ছি, এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে অভ্র যখন তার মায়ের বিরুদ্ধে গেছে, তখন সেখানে এই কুন্তলা বলতে লাগে, অভ্র বাবা তুমি কিন্তু মায়ের বিরুদ্ধে কি কথা বলছো, তোমার কিন্তু অমঙ্গল হবে, তোমার কিন্তু খারাপ হবে, ভালো হবে না, তোমার উপরে কিন্তু অভিশাপ নিয়ে আসবে। তখন অভ্র প্রচন্ড চিৎকার করতে লাগে, বলতে লাগে, যা খুশি তাই হোক, আরে খারাপ হবার কি আছে, আমার সঙ্গে আর খারাপ হওয়ার কি আছে, যা খুশি তাই হোক। এদিকে তখন দেখতে পাচ্ছি যে আদিত্যের বাবা সেও কিন্তু প্রচন্ড রকমের একেবারে রেগে মেগে কিন্তু সেও বাজে বাজে মন্তব্য করতেছে, বাইরের লোক বাইরের মানুষ এখানে এসে এই করবে আর এখানে এই করবে। এমন সময় কিন্তু সেখানে পরমা চলে আসে, পরমা এসে বলতে লাগে, এই তো ধরে নিয়ে এসছে পরমা। পরমা এসে বলতে লাগে, সুনন্দা সঞ্চারী তুমি কি নিজে মুখে বলবে নাকি অন্য মানে আমাকে বলতে হবে। কিন্তু সঞ্চারী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, সে কিছুই মনে করতে পারছে না, সে মনে মনে ভাবছে যে পরমা তুমি যদি হাটে হাঁড়িটা ভেঙে দিয়েছো, তাহলে আমি কিন্তু তোমার আর আদিত্য সম্পর্ক বিষয়টা হাটে কিন্তু হাঁড়ি আমিও ভেঙে দেবো। তখন সেখানে পরমা বলতে লাগে, বলো না বলো না। তখন সেখানে সবাই যখন এরকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, রূপাকে নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে, তখন সেখানে এরকম কথা বলছে যখন, তখন সেখানে আদিত্যের বাবা বলতে লাগে, আরে বলো না বড় বৌমা, তুমি কি বলতে চাও, তুমি এখানে তুমি তুমি করছো কেন, কি বলতে চাও। তখন সেখানে পরমা বলতে লাগে, হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি যেটা বলছি সেটা আপনারা শোনেন। ওই যে সঞ্চারী মায়ের ঘরে ঢুকেছিল, আলমারি থেকে গয়না চুরি করেছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। আর এমন কথা শুনতে কিন্তু বড় মার চোখটা কপাল উঠে গেছে এবং সঞ্চারী অবাক হয়ে গেছে। সঞ্চারী কিছুই বলতে পারছে না, প্রত্যেকটা মানুষ কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সঞ্চারীর দিকে। সঞ্চারী এখন কি করবে এবং বড় মা এত বড় একটা আঘাত কি করে সহ্য করবে, সে কিন্তু নিজে ভেবে পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপা, এই সুদীপা, সে কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে রয়েছে, ঠাকুর আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দিও, এত দেরি হলে তো হবে না ঠাকুর, ওই মহিলাটাকে বাঁচাতে হবে, কি জানি না জানি ওই যোগিনী কেন এসেছে। এদিকে তখন আদিত্য সেও কিন্তু মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, যোগিনীর কোন মতলবে এখানে এসেছে, ওর মতলবটা ভালো না, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। এই বলে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসে। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন চলতে পড়েছে, এবং সুদীপা এসে কি এর পুরো মোকাবিলা করতে পারবে, এবং সঞ্চারী যে এত বড় একটা অন্যায় করলো, পরমা যে ধরিয়ে দিল, তাহলে পরমার উপরে কি সঞ্চারী কি মানে প্রতিশোধ নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, এবং কি ইমাজিনেশন, কি কল্পনা হতে পারে অবশ্যই কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।